যদি সত্যিকার ভোট হতো সেদিন উনি মেয়র হতেন, যার সেদিনকে মেয়র পদটা ফ্যাসিস্ট সরকার সময় কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের প্রিয় নেতা, দুঃসময়ের নেতা আলহাজ জাহাঙ্গীর আলম চৌধুরী, আমাদের এখানে উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, নাসির ভাই আছেন, আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাহমুদ ভাই আছেন, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন রুল আফসার ভাই আছেন, নাসির ভাই আছেন, আমাদের হানিফ ভাই আছেন এবং সঞ্চালক আমাদের অত্যন্ত প্রিয় নেতা এবং যুবদলের এখানে ইউনিয়ন প্রেসিডেন্ট হোসেন বাইশো, আমাদের মোর্শেদ হাজারি সদস্য, সম্মানিত নেতৃবৃন্দ, সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আদতে আমি এখানে আমার ঘরের মধ্যে এসেছি। আজকে এখানে স্যার বাইকটা দাওয়াত দিয়েছেন, আমরা খেতে এসেছি, সেই হিসেবে আমরা দাওয়াতই খেতে এসেছি, সেই হিসেবে আপনারা এসেছেন হয়তো একটু কথা বলার জন্য। স্যার বলে একটু সবাইকে একটু ঈদের শুভেচ্ছা জানান। ক্ষুধার রাজ্যে পৃথিবী হচ্ছে অনেকটা গদ্যময়, তা আপনারা অনেকে এখনও খান নেই, ক্ষুধার্ত। আমি খুব সংক্ষেপে কথা বলবো। কত বলে আপনাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে একটা দীর্ঘ 17 বছর আমরা একেবারে কারাগারের থেকেই অনেকটা ঈদ করেছি। যারা আমরা কারাগারে ছিলাম তারা তো কারাগারের বাইরেও যেন আরেকটা কারাগারের মধ্যে থেকে আমরা ঠিকমতো আত্মীয় স্বজনের বাসায় যেতে পারিনি, আমরা বন্ধু বান্ধবের সাথে কোলাকুলিটা করতে পারিনি, আত্মীয় স্বজনের করতে পলিটিক্যালি তো করতে পারিনি। আমরা এমন একটা দুঃসময় গেছে যে আত্মীয় স্বজন জানাজা পড়তে দেওয়া হয়নি। বাবার জানাজা পড়তে হয়েছে আপনার ডান্ডা বেরি পড়ে। আপনার এমনও আছে আমাদের দলের বহু নেতাকর্মী যার জানাজা পড়তে দেওয়া হয়নি, তারা নিজেরা নিজে 5-7 জন দিয়ে কবর দিয়ে দিয়েছে। সাতক্ষীরার একটা কথা বলি, আনোয়ার চেয়ারম্যান আমাদের বিএনপির একসময় ছাত্র দলের তরুণ নেতা, সে চেয়ারম্যান হয়েছিল সেখানে। তাকে সেখানে একটা বরই বাগানে ধরে নিয়ে বাসাতে গুলি করে হত্যা করার পর তার দোতলা একটা কী চমৎকার একটা বাড়ি, আমি গিয়েছিলাম সেখানে, তার বাড়িটা বুলডোজারে ভেঙে দিয়ে ওই ঘরে ঢুকার সব দরজার কাছে তাকে কবর দিয়ে দিয়েছে তারা। 15-20 জন র্যাবের লোক এসে জানাজা পড়তে দেওয়া হয়নি। তার মা, বাবা, স্ত্রী, বাচ্চাদেরকে তার শেষবারের মতো দেখার সুযোগ পর্যন্ত করে দেয়নি। এমন এক বিভৎস অবস্থায় আমাদের গত 16টি বছর অতিবাহিত করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে একটা মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারছি। এবার ঈদটাও আমরা করতে পারছি। এবার ঈদের মতো ঈদ আমরা মনে হয় এত মুক্ত পরিবেশে, আনন্দঘন পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে আমরা মনে হয় গত 17 বছরে পারিনি। এখনও যে সরকারটি আছে সে সরকার একটা নির্দলীয়, সেটা একটা অনির্বাচিত সরকার। যে সরকার আমরা এখনও জানি এই সরকার আমরা কি বিপ্লবী সরকার বলবো না অন্তর্বর্তীকালীন সরকার বলবো, যদিও তারা দাবি করছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা শপথও নিয়েছেন। শপথ নেওয়া যদি হয় এবং অন্তর্বর্তী সরকার হয়, এই সরকারের কাজ হচ্ছে শুধুমাত্র একটা নির্বাচন এবং তাদের হোমওয়ার্কগুলো করা, এর বাইরে কোনো সুযোগ নেই। সংস্কার যা করার সেই সংস্কারগুলো করবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার কোনো সুযোগই নেই। আমরা তারপরও রাজনৈতিক দলগুলো আমরা মনে করছি যে ফেসিবাদের পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিছু যদি প্রয়োজনীয় সংস্কার হয় হোক, কিন্তু সংস্কারের নাম দিয়ে যেন নির্বাচনকে দীর্ঘায়ু করা না হয়। তাহলে হাসিনার আপনাদের মধ্যে পার্থক্য থাকলো কি? হাসিনাও ভোটের নাম কাউ আসতে ভোট দিয়েছে, ভোট দিতে না দিয়ে ক্ষমতায় বসেছিল। আপনারা আমাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করতে দিচ্ছেন, আপনারাও বসে থাকলেন। এতে জনগণের মধ্যে আপনাদের সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হবে। তাই আমি এই সরকারের কাছে অনুরোধ করব, যারা আছেন তারা একেবারে না করলে নয়, এইসব সংস্কারগুলো করে এবছরের মধ্যে যেন একটা নির্বাচন দেন, যেটা প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চায়, যেটা সেনাপ্রধান নিজেও বলেছেন এবং যেটা আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে দেখি। যদি ইউনূস সাহেব মাঝে মধ্যে একবার বলেন ডিসেম্বরে, একবার বলেন জুনে, যেটা ওনার মতো একজন মর্যাদাবান মানুষের মর্যাদাটা হানি হচ্ছে। আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা গতকালও বলেছি, আজকেও বলছি আবার, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন দেওয়া না হয় এবং জনগণ যদি মনে করে যে এই সরকার ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, সংস্কারের নাম বিক্রি করে এরা ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, সে আর দখল করতে চায়, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, সেটা দেশের জনগণ মেনে নেবে না।
এই সরকারকে আমি শুধু এই কথাই স্মরণ করিয়ে দিই, এদেশে শেখ মুজিবের জন্য এক সময় প্রতিটা মসজিদে মসজিদে দোয়া হয়েছিল, প্রতিটা মন্দির গির্জায় তাদের জন্য প্রার্থনা হয়েছিল। আবার এমন জননন্দিত নেতা অপকর্মের কারণে মৃত্যুর পর ইন্নালিল্লাহ পর্যন্ত বাংলাদেশের মানুষ পড়েনি, জানাজা পর্যন্ত লোক ছিল না, মানুষের উৎসব করেছিল। মানুষ মারা গেলে, রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মারা গেলে শোকাতুর হয়, সেটা উৎসব হয়েছিল বাংলাদেশে। খেয়াল রাখবেন, এরকম জনপ্রিয় নেতা, শেখ মুজিবের মতো জনপ্রিয় নেতা নন্দিত থেকে নিন্দিত হয়েছিল। আপনারা যেন সেই পথে পা না বাড়ান, আমি আহ্বান জানাবো। তাই আমি বলবো যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য। এখন যেই রাজনৈতিক বক্তব্যগুলো আপনাদের কাছে, আমি কালকেও কিছু ফটিকছড়ি বলছিলাম, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা খুবই জরুরি। আপনি খেয়াল রাখবেন, এখন ভোট হলে বাংলাদেশে 300 আসনে 295টি আসলে বিএনপি জিতবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমাদের ভুলের কারণে যেন ফেসিবাদ আবার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে। আমাদের মধ্যে ঐক্য দরকার, আমাদের আচরণগত একটা পরিবর্তন দরকার। আমাদের মধ্যে কিছু কিছু ভাই নানা ধরনের অপকর্মে জড়িত হচ্ছেন। সারা দেশে প্রচুর নেতাকর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, আপনারা জানেন। আমি ফটিকছড়ির ক্ষেত্রে বলবো, কারণ আমি আমার ঘর থেকে শুদ্ধি অভিযানটা চালাতে চাই। ফটিকছড়ি দিয়ে আমরা যেন কোনো অপকর্মের দিকে যেন পা না বাড়াই। দলকে যদি ভালোবাসেন, অন্যায় করা, চাঁদাবাজি করা, দুর্নীতি করা, টেন্ডারবাজি করা, চাঁদা তোলা গাড়ি থেকে, এগুলো জিয়ার আদর্শের রাজনীতি নয়। আপনি যত বড়ই নেতা হন, দল এটাকে আপনাকে কখনো ওন করবে না, সোজার সাপটা কথা। আর দল ওন না করলে আপনি একটা বিশাল কিছু, কালকে কিছু না, আপনি কিছুই না। কাজেই আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যারা অন্যায় করবেন নিজ দায়িত্ব করবেন, এই দায়িত্ব দল নেবে না, বরং দল আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি আজকের এখান থেকে বলছি, প্রশাসনে যারা আছেন তাদেরকে বলছি, আমরা বিএনপির পক্ষ থেকে আমার সুস্পষ্ট ঘটনা, সুস্পষ্ট আমাদের বক্তব্য, সেটা হচ্ছে যারা অপকর্ম করছে এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আমরা এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করব না, তো অবিচার করবে না। যারা করছে না এই সুযোগে তাদের বিরুদ্ধে, যারা প্রকৃততে খবর নেন, তথ্য হাতে রেখে যারা অপকর্ম করছে, চাঁদা বলছে, ট্রাক ধরতেছে, চাঁদাবাজি যেগুলো করতেছে, মাছ দোকান থেকে করতেছে, বিভিন্ন জায়গাতে, তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। আমরা বিএনপি থেকে সুস্পষ্ট একটা নির্দেশনা, আমি ইউনি সাহেবকে বলবো, ওসি সাহেবকে বলবো, এই ক্ষেত্রে আমাদের দল কোনো হস্তক্ষেপ না। কোনো নেতা যদি লোকাল বলে সেটা আপনারা শুনবেন না, সেটা দায় দিতে বলছি। এই ব্যাপারে যা করা দরকার আমি করব, আমরা করব। সবচেয়ে যেটা বলবো, এই ফটিকছড়িতে আজকে যে বিএনপি অফিসে আমরা যখন ছাত্র করে, হাতে গোনা কয়েকটা লোক ছাত্র করে এখানে, এবং আজিমনগর কেন্দ্রে ছাত্রদল বিএনপি একটা গাড়ি ছিল, আর কোথাও এরকম বিএনপি করা লোক ছিল না। সেখানে সৈয়দ উমর ফারুক, আপনারা চিনতেন, বিএনপি সেক্রেটারি ছিল, সৈয়দ জাহেদ, সৈয়দ মুর্শেদ, নুর ইসলাম নামে একজন লোক ছিলেন, তিনি ওমানে চলে গেছেন, সেলিম রেজা ভাই, আপনার সেখানে সৈয়দ জাহেদ ভাই, এরা হাতে গোনা 15-20 জন 30 জন লোক সেখান থেকে বিএনপির জোয়ারটা তোলে। তারপর নুরুল আফসার ভাই, নুরুল আফসার পাখি ভাই, আরও একটু পরে আসলেন আমাদের আকবর ভাই, মির্জা আকবর ভাই, যেদিন বিএনপি যোগ দিয়েছে, আমাদের মধ্যে হচ্ছে ঈদের আনন্দ। কারণ বিএনপি করে হাতে গোনা কয়েকজন, যে বিজ্জা পরিবারের একটা সন্তান আমাদের সাথে যোগ দিয়েছে, আমরা অসম্ভব একটা সাহস পেয়ে গেছিলাম সেই সময়। তারপরে মহিউদ্দিন আজম আসলো, আমাদের মনসুররা আসলো, মনসুর ভাই, মনসুর চৌধুরী, তারপরে যে আপনার ওখানে জসিম নামে একটা লোক ছিল, এখন বিদেশে জসিম, এরা এইভাবেই। কিন্তু সেই সময় ছাত্রদল করা লোক খুবই কম। আমরা রাতের বেলায় বুক বেঁধে শিকারি, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো ওই সময়ের আজকে কিন্তু বিশাল একটা, আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠন বিশাল সংগঠনে পরিণত হয়েছে। সেখান থেকে অনেক বড় সংগঠন, আমাদের প্রতিটা করে এখন আমাদের কর্মী সংগঠন আছে। কিন্তু আজকে যদি আমরা যাদের শ্রম গ্রামে এই দলটা, তাদেরকে যদি অসম্মানিত করি, তাদেরকে যদি আমরা সম্মান না দিই, এক নেতার অনুসারে আরেক নেতাকে যদি আমরা অবজ্ঞা করি, সেটা কখনো ভালো হবে না। এখানে বিএনপিকে প্রতিষ্ঠা করার পিছনে ধরেন আগে নুরুল আফসার বাইদের ছিল, নুরুল আফসার পাখি বাইদের যেমন ছিল, আকবর বাইদের যেমন ছিল, সরোয়ার আলমগীরেরও অবদান আছে, এখানে আলমী সাহেবের অবদান আছে, এখানে আমাদের কর্নেল বাহার সাহেবের অবদান আছে, এখানে আমাদের সালাউদ্দিন বাইরেও অবদান আছে, এখানে খুরশিদ জামিল বাইরেও অবদান আছে, অনেক জাহাঙ্গীর বাইরে অন্য পর্যায়ে যারা আছে তাদের নামে বলা, প্রত্যেকেরই অবদান আছে। আমরা যেন এদেরকে কেউ যেন অসম্মানিত না করি। এদের শ্রম গ্রামে আমাদের এই দল, আমাদের নেতাদের মধ্যে বা একের সমাপদের একটু এই হয়, একটু বিবাদ হয় বা একজনের সাথে একটু মলমালিন্য হয়, এটা খুবই থাকতে পারে। কিন্তু আমরা কর্মীরা যেন আমাদের কোনো নেতাকে যেন অসম্মানিত না করি, এটার একটা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমি গতকালে বলছি, আজকে বলছি, ফটিকছড়িতে ইনশাল্লাহ আমাদের নির্বাচন ডিসেম্বরে হবে, ইনশাল্লাহ হবে, এটা কেউ ঠেকাতে পারবে না, ডিসেম্বরে নির্বাচন হবে। আমাদের যে বিষয়টা হলো, ফটিকছড়িতে আমাদের বহু সমর্থক আছে, কিন্তু আমরা সব সময়
আমাদের পাকা টানটা গোলা তুলতে পারি না, আমাদের ভুলের কারণে, আমাদের অনুজ্ঞের কারণে। একটা খেয়াল করি, 20 জন আমাদের নেতা আছে যারা এমপি হওয়ার যোগ্য। এখন বিএনপিকে 20 জনকে আপনারা নমিনেশন দিতে পারবে? একজনকে দিতে পারবে। সেখানে 16, 17, 18, 19 মার্কসের আছে। হয়তোবা আপনার দৃষ্টিতে আমি হলাম সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, কিন্তু অন্যদের কাছে হলো স্যার সবচেয়ে ভালো ক্যান্ডিডেট, আরেকজনের কাছে আর অন্যদের কাছে হলো জাহাঙ্গীর ভাইয়ের ভালো ক্যান্ডিডেট, কারো কাছে নাসির ভাই ভালো ক্যান্ডিডেট হতে পারে, কিন্তু দল তো ভাই নমিনেশন দেবে একজনকে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে এই বিষয়টাই আমাকে মেনে নিতে হবে, যাকে দল নমিনেশন দেবে তার পক্ষে আমরা সবাই থাকবো। এটা হলো জিয়ার আদর্শ। এই সিদ্ধান্ত কে দিচ্ছে? খালেদা জিয়া, তারেক রহমান দেবে, বিএনপি দেবে। আপনি যদি ওই নির্দেশ পালন না করেন, আপনি তো খালেদা জিয়ার নির্দেশ পালন করলেন না, আপনি তারেক রহমানের নির্দেশ পালন করলেন, আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি নির্দেশ পালন, তো আপনি কিসের আদর্শের লোক? আপনি কিসের বিএনপি করেন? তাহলে আপনার সুবিধাবাদী বিএনপি, আপনি সত্যবাদী বিএনপি। সুবিধাবাদের সুযোগ বিএনপিতে নাই। বিএনপি তারেক রহমানের নির্দেশ মানতে হবে। আমি কালকে বলছি, আজকে বলি, ভাই একজন তারেক রহমান, গরিবে আছে, নেতা আছে, প্রতিনিধি আছে, জাঙ্গির আছে, নেতা আছে, প্রতি সব বাইরে আছে, কিন্তু আদর্শিক ভাই একজন তারেক রহমান যা বলে সেটাই সিদ্ধান্ত মানতে হবে। তারেক রহমানের নির্দেশ দেওয়ার পরে সিদ্ধান্ত দেওয়ার পরে কাদের গরিবের কোনো সিদ্ধান্ত 2 পয়সা ভ্যালু নাই। কাদের তারেক রহমানের নির্দেশ দেওয়ার পরে এখানে আমাদের জাহাঙ্গীর ভাই বলেন, সরকারের নাসির ভাই, কারো মাউদ ভাই, কারো সিদ্ধান্ত 2 পয়সা দাম নাই। আপনাদের বলি, ব্যক্তি পূজারী না হয়ে আদর্শের পূজারী হবেন। ব্যক্তি গরিব, ব্যক্তি জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্যক্তি সরোয়ার আলমের পূজারী হবেন না, পূজারী হবেন বিএনপির, পূজারী হবেন আদর্শের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের। আমিও যদি কখনো বলি যে ভাই আপনারা যারা ভাই ওরা দিতে শুনবেন, তা করবেন না, তাহলে আমার পূজারি হইলে আপনারা আদর্শের পূজারি হলেন না। রাজনীতি আদর্শিকা যদি বিএনপি করেন, আদর্শটাকে বুকে লালন করবেন। কোনো নেতাকে আপনার ভালো লাগতে পারে, করে না লাগবে, এটা খুবই স্বাভাবিক। কাউকে বেশি ভালো লাগে, টাকাও কম লাগে, সেটা ঠিক আছে, সেটা থাকবেন, কিন্তু আদর্শিক প্রশ্নে, দলের প্রশ্নে, দলের সিদ্ধান্তের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা লাগবে, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় আমি কালকে বলছি, আজকে বলছি, ফেসিবাদের কিছু দালালরা আমাদের মধ্যে এখন ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এই সুযোগটা কোনো অবস্থাতেই দেবেন না। আমাদের তৈলে সুন্দর আমাদের যে সংসারটা, সেটা ধ্বংস করে দেবে। ফেসিবাদের সাথে কোনো আপোষ হতে পারে না। যারা শত শহীদের এটা যদি আমরা করি, শত শহীদের রক্তের সাথে একটা বিশ্বাসঘাতকতা হবে। আমি কালকে বলেছি, আজকে বলি, ঢাকা শহরে তখন আমরা দৌড়াচ্ছি, যখন ছাত্রদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড হচ্ছে, উত্তরে গেলাম, ছোট ছোট শিশু স্কুল পড়া, একটা হলো ওখানকার ভালো একটা কলেজের বাচ্চা, খুবই সুন্দর একটা স্কুলের বাচ্চা, ফুটফুটে বাচ্চা, গুলি করলো। এরা প্রায় 7-8টা ছেলে দেখলাম, এদিক দিয়ে গুলি গিয়ে এদিক দিয়ে বের হয়ে গেলো, পড়ে গেল রাস্তার উপরে, পিচ ডালে কালো রাস্তা, রক্ত ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, সাদা জামা পরে লালে ছোট বাচ্চা। আমার সন্তানগুলোর কথা সেই হিসাবে মনে পড়লো। সে বাচ্চাগুলো ফিনকি দিয়ে রক্ত পড়লো, গড়িয়ে গড়িয়ে রক্ত রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট স্কুলের বাচ্চা, সাদা কাপড় লাল হয়ে গেল, বাচ্চার ছটফট করে। আমি বলছিলাম কালকে, সেটা মুরগি জবাই করলে যেরকম মুরগি ছটফট করে একসময় নিস্তেজ হয়ে যায়, আমি কাল সে সময় দেখলাম আমার সামনে সে বাচ্চাগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে। এই সত্যটাই বাস্তবতা আমরা বলতে পারবো না যদি ন্যূনতম আমাদের মানবতাবোধ থাকে। আল্লাহর আসমান সেদিন কেঁপেছিল, হাসিনার সেদিন বিবেক সেদিন কাঁদেনি। এত বড় পাষাণ, এত বড় নির্দয়, এত বড় খুনি দুনিয়ার ইতিহাসে আর দ্বিতীয়টা হাসিনার চেয়ে বড় খুনি, নির্দয় নিষ্ঠুর শাসক। আমরা হিটলার মুসোলিনির কথা বলি, হিটলার মুসোলিনির চেয়েও 100 নিষ্ঠুর শাসক হলো শেখ হাসিনা। যদি বলেন খেলার কথা বলেন, হিটলার মুসোলিনিকে শেখ হাসিনা 101 গোলে হারিয়েছে ফ্যাসিজম কায়েমের দিক থেকে। আমার এই শিশু, আমার সন্তানদের হত্যাকারীর সাথে কোনো আপোষ হতে পারে, ওরা যেন আমাদের দলে স্থান না পায়। আমি কালকেও বলেছি, আজকে আবার বলি, এখনো নির্বাচন হলে 250 বিএনপি জিতবে, যদি আমরা ভুল না করি। আমরা যেটা মনে করছি এখন, মনে হচ্ছে বিএনপি ক্ষমতাতে চলে এসেছে, এই ভাবটা আসলে কিন্তু আপনি হারবেন। ভোটের নিয়ম হলো, ভোট শেষ হওয়ার 2 মিনিট আগে মনে করছে আমি 2টা ভোটে এখন পিছিয়ে আছে, 2টা ভোট আমার আনতে হবে, 2 ভোটে আমি জিতবো, শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা করতে না, আমি মনে এখন পিছিয়ে আছি। আপনি যদি ভোটের আগে জিতে যান, গোয়ারা হারবেন। আমাদের মধ্যে ওই অহংবোধ যেন না থাকে। তারেক রহমান বলেছে, আপনারা জানেন যে এই ভোট অনেক চ্যালেঞ্জিং, এত সহজ নয়, সত্যিই বলেছেন। নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, ছাত্ররা আছে, বিদেশি শক্তি আছে, নানা সদস্য, সবাই নজরে বিএনপিকে ঠেকানো। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ, আমাদেরকে হতে হবে, এছাড়া আমাদের কোনো সামনে আর কোনো পথ নেই। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি,
বাংলাদেশে এমন কোনো শক্তি নাই বিএনপিকে ঠেকানোর মতো, ইনশাআল্লাহ। তাই আমরা যেন ভুল না করি। আমি যে কথাই বলছিলাম, আমাদের ধান খেতে পেকে আছে, আমরা এখন ধানটা গোলায় তুলব। আমাদেরকে ভুলের কারণে অন্যের যদি মই দিয়ে দেয়, আমাদের ভুল হওয়া মানে পাকা ধানে মই দিয়ে দেওয়া। আমরা মই দিয়ে দিলাম, আত্মঘাতী গোল করলাম, এতে বিএনপি যেমন ক্ষতিগ্রস্ত হবে, দল যেমন ক্ষতিগ্রস্ত তেমনি দেশ ক্ষতিগ্রস্ত। এই জিনিসটা যেন আমরা না করি, আমাদের পাকা ধানে যেন কেউ মই দিতে না পারে আমাদের ভুলের কারণে। এই জিনিসটার ব্যাপারে সচেতন থাকবেন, মাথা রাখবেন। 17 বছর আমরা কত ধরনের নির্যাতনের মধ্যে ছিলাম, আপনারা কী পরিমাণ নির্যাতন ছিলেন, সেই বিভৎস চেহারাগুলো একবার খেয়াল করুন, সেই বিভৎস দৃশ্যগুলো একবার খেয়াল করুন। আমরা যেন ব্যক্তি স্বার্থে, আমরা যেন বৃহত্তর স্বার্থটাকে যেন আমরা বিসর্জন না দিই, রাষ্ট্রের স্বার্থটাকে বিসর্জন না দিই, দলের স্বার্থটাকে যেন বিসর্জন না দিই। আমার অমুককে আমার নেতা তারা এমপি বানানোর জন্য, অমুককে উপজেলা চেয়ারম্যান, অমুককে পৌরসভা চেয়ারম্যান, অমুককে চেয়ারম্যান আর অন্যদেরকে হারাই দিলাম, সেটা যেন না হয়। আমার নেতা পাইনি, অন্য নেতাদেরকে আমরা হারাই দিলাম, এটা হবে দলের আদর্শ বিরোধী কাজ। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতার কিছু হবে না। আপনার দলের প্রার্থীকে হারিয়ে দেওয়া মানেই আপনি আপনার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলেন। আপনি আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান হারিয়ে দেওয়া মানেই আপনি ফেসিবাদের পক্ষে গেলেন। কাজে এই কাজগুলো করা যাবে না। আমরা আমাদের প্রতিটা নেতাকে সম্মান করব, দল থেকে যাকে মনোনয়ন দেয় তার পক্ষে আমরা সর্বতভাবে সবাই কাজ করব। আমরা কোনো ধরনের আমাদের মধ্যে, আমি কালকে বলছি কাদা মাটির দিয়ে, সেখানে কাদা লাগবেই, কিন্তু আমি কাদা নিয়ে আপনার গা ছুঁড়ে দিয়ে আপনার শরীরটাকে, আপনার কাপড় চোপড়টা নষ্ট করে দেবো না, এটা সভ্যতা নয়। আমাদের মধ্যে আছে, এখানে আমাদের নেতৃত্ব আছে, নেতৃত্বের প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, এখানে একটু দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এটা যেন প্রতিহিংসায় পরিণত না হয়, এই জিনিসটা খেয়াল করবে। আমি কোনো কোনো জায়গায় দেখতেছি সেখানে আমাদের লোকরাই এখন মারামারি করছেন, এটা মেনে নেওয়ার মতো? আমরা খুব বিব্রত হই, আমরা খুব বিব্রত, পাইন্দঙ্গ হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে। এই জিনিসগুলো না হওয়াই ভালো, এগুলো না হওয়াই ভালো। দলের একটা সুন্দর দিন, এত কষ্টের পর একটা দিনের সুন্দর দিন আসতেছে, এই অবস্থায় যদি আপনারা এগুলো করেন তাহলে কি হবে? আপনারা দেখেন, আজকে সবচেয়ে বড় ত্যাগ জিয়া পরিবারের, জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে দেশের জনগণের জন্য, বিএনপির জন্য কাজ করতে গিয়ে। খালেদা জিয়াকে আজকে আল্লাহ মৃত্যুর পথ থেকে ফিরিয়ে এনেছেন, তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আপনারা জানেন। উনি 5 কেজির উপরে কখনো কোনো ভারী কিছু হাতে নিতে পারবেন না। আপনার আরফত রহমান কুকুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খালেদা জিয়াকে একেবারে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি। এই যে জিয়া পরিবারের ত্যাগ, এটার মূল্যায়ন তখনই হবে, জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো তখনই সার্থক হবে যদি আমরা ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে ক্ষমতায় আনতে পারি এবং ফেসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে যদি নির্বাসনে পাঠাতে পারি। এটার পথ একটাই, সেটা আমাদের ঐক্যবদ্ধ থাকা। সেটার জন্য একটাই, আমরা কারো অনুসারী সেটা বড় কথা নয়, অনুসারী হতেই পারি। আমরা আমাদের আদর্শ ঠিক রাখবো, তারেক রহমানের নির্দেশ পালন করব, খালেদা জিয়ার নির্দেশ পালন করব, মির্জা ফখরুলের নির্দেশ পালন করব। মোদ্দা কথা হলো, এখন দলের মূল সিদ্ধান্তগুলো আসে তারেক রহমান থেকে। তারেক রহমান যা বলবে, যে সেটা ভুল হলে ভুল, সঠিক হলে সঠিক, সেটাই আমরা কার্যকর করব। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য প্রদানের জন্য, এবারে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি